আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। জেফ্রি অ্যাপস্টেইন ছিলেন এক প্রভাবশালী ফাইন্যান্সিয়ার, যিনি ক্ষমতার শিখরে থাকা রাজনীতি, ব্যবসা, বিনোদন জগতের মানুষের সঙ্গে ঘনিষ্ঠ নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন সারা পৃথিবীময়, এবং একই সঙ্গে নাবালিকা ধর্ষণ এবং যৌন পাচারের এক কুখ্যাত জাল পরিচালনার অভিযোগে প্রথমে 2008 সালে বিতর্কিত চুক্তিতে শাস্তি এড়ান। গ্রেপ্তার হওয়ার পরেও তিনি শাস্তিটা এড়ান। পরে 2019 সালে ফেডারেল মামলায় তিনি গ্রেপ্তার হন আমেরিকায় এবং জেলে মৃত্যুবরণ করেন। তার সহযোগী গিসলাইন ম্যাক্সওয়েল ইতিমধ্যে দোষী সাব্যস্ত। অ্যাপস্টেইনের ব্যক্তিগত দ্বীপ, বিমান ভ্রমণের লগ, ফোন ডিরেক্টরি বা তথাকথিত ব্ল্যাক বুক সব মিলিয়ে যে বিপুল কাগজপত্র এবং জবানবন্দি এখন জনসমক্ষে এসেছে, যাকে অ্যাপস্টেইন পেপারস বলা হচ্ছে, তা ক্ষমতা, টাকার পাহাড় আর দায় মুক্তির আড়ালে কিভাবে নারকীয় শোষণকে লালন করা হয়েছিল, কিভাবে ভয়ঙ্করভাবে নারী নির্যাতন, শিশু নির্যাতন এবং অবাধ যৌনলীলা হয়েছিল তার নগ্ন দলিল। এই নগ্ন দলিলে কি আপনার আমার পরিচিত কারো নাম আছে, যিনি কিনা ক্লিনটন দম্পতির ঘনিষ্ঠ বন্ধু? চলুন খুঁজে দেখার চেষ্টা করি। জেফ্রি অ্যাপস্টেইন নামটি আজ বিশ্বের সবচেয়ে কলঙ্কিত অধ্যায়ের সাথে জড়িত। মার্কিন এই ধনকুবের এবং যৌন নিপীড়ক ব্যবসায়ী একটি বিশাল নেটওয়ার্ক তৈরি করেছিলেন, যার কেন্দ্রে ছিল নাবালিকা মেয়েদের যৌন নিপীড়ন এবং পাচার। 2019 সালে কারাগারে মৃত্যুর পর তার সাথে যুক্ত ব্যক্তিদের নাম একের পর এক প্রকাশিত হতে থাকে। সম্প্রতি প্রকাশিত এই ফাইলগুলো পৃথিবীর ক্ষমতাধর রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং সেলিব্রিটিদের এক গোপন জগতের উন্মোচন করেছে, যে জগৎ ভয়ঙ্কর, কুৎসিত এবং আপনার আমার চিন্তার অনেক বাইরে। এই কলঙ্কিত তালিকায় এখন বাংলাদেশে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম নিয়েও প্রশ্ন উঠছে, যা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে। অ্যাপস্টেইনের কুখ্যাত দ্বীপ লিটল সেন্ট জেমস ছিল মূলত একটি পৈশাচিক রাজ্য, যেখানে বিশ্বের প্রভাবশালীরা তাদের বিকৃত কামনা চরিতার্থ করতেন। এই দ্বীপে নিয়মিত যাতায়াত করতেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রিটিশ রাজকুমার অ্যান্ড্রু, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের মতো ব্যক্তিত্বরা। এই সবকিছু ছিল একটি সুপরিকল্পিত ব্ল্যাকমেইল অপারেশনের অংশ, যেখানে ক্ষমতাবানদের দুর্বল মুহূর্তের ভিডিও করে তাদের নিয়ন্ত্রণে রাখা হতো। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে বিশ্বের নামকরা গোয়েন্দা সংস্থাগুলো এই এপস্টেইনের সাথে গভীর সম্পর্ক রাখত। এই অপারেশনকে আন্তর্জাতিক রাজনীতির অন্ধকার দিক হিসেবে আমরা দেখতে পারি। লিটল সেন্ট জেমস নামের এই দ্বীপটি ছিল মূলত এক ভয়ঙ্কর ফাঁদ, যেখানে নাবালিকা মেয়েদের সাপ্লাই দেওয়া হতো এবং বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের সেই বিকৃত কামনার সুযোগ করে দিয়ে ভিডিও ধারণ করে রাখা হতো। এটি কোনো সাধারণ বিনোদন ছিল না, বরং এটি ছিল বিশ্ব রাজনীতিকে নিয়ন্ত্রণ করার একটি মোক্ষম অস্ত্র। এই পৈশাচিক আয়োজনের মূল হোতা জেফ্রি অ্যাপস্টেইন ছিলেন একজন আন্তর্জাতিক দালাল, যার কাজ ছিল তথাকথিত পশ্চিমা বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের দুর্বল মুহূর্তের ভিডিও ধারণ করে তাদের ব্ল্যাকমেইল করা এবং নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করা। এই নথিপত্রে বিশ্বের বাঘা বাঘা রাজনীতিবিদ, বিজ্ঞানী এবং সমাজপতিদের নাম উঠে এসেছে। বিল গেটসের মতো ব্যক্তিত্ব, যাকে বিশ্বের মানুষ ফিলান্থ্রপিস্ট বা আইকন ব্যবসায়ী হিসেবে জানে, তার নামও এই কদর্য তালিকায় যুক্ত। মেলিন্ডা গেটসের সাথে তার বিবাহ বিচ্ছেদের পেছনে অ্যাপস্টেইনের সাথে তার সম্পর্কের বিষয়টি আজ আর কেবল গুঞ্জন নয়। প্রেসিডেন্ট জর্জ বুশ থেকে শুরু করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমনকি বিল ক্লিনটনের মতো সাবেক প্রেসিডেন্টদের নামও এই কেলেঙ্কারির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বড় বিস্ময় এবং আলোচনার জন্ম দিয়েছে শান্তিতে নোবেল বিজয়ী এবং বর্তমানে বাংলাদেশের অবৈধ শাসন ক্ষমতায় আসীন ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম এই প্রসঙ্গের সাথে যুক্ত হওয়া।
ক্লিনটন দম্পতির সাথে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত ডক্টর ইউনুসের নাম কি সত্যি এপস্টেইনের সেই গোপন তালিকায় বা পাপের তালিকায় আছে? থাকলে কোন সমীকরণে? সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আন্তর্জাতিক বিভিন্ন ব্লগে ডক্টর ইউনুসের নাম জেফ্রি এপস্টাইনের নেটওয়ার্কের সাথে যুক্ত বলে দাবি করা হচ্ছে। এই দাবির মূল ভিত্তি হলো 2010 সালের একটি ইমেইল যা পাঠিয়েছিলেন আল সেকেল নামের এক ব্যক্তি। আল সেকেল ছিলেন এপস্টাইনের দীর্ঘদিনের সহযোগী এবং কুখ্যাত নারী পাচারকারী গিজলাইন ম্যাক্সওয়েলের বোন ইজাবেল ম্যাক্সওয়েলের স্বামী। এখানে সংযোগটি অত্যন্ত পরিষ্কার এবং গভীর। ইজাবেল ম্যাক্সওয়েল দীর্ঘদিন ডক্টর ইউনুসের প্রতিষ্ঠান গ্রামীণ আমেরিকার সিনিয়র অ্যাডভাইজার হিসেবে কাজ করেছেন। 2010 সালের 27 সেপ্টেম্বরের সেই ইমেইলে আল সেকেল দাবি করেন যে তিনি এবং তার স্ত্রী ইজাবেল ডক্টর ইউনুসকে বিখ্যাত কার্টুন সিরিজ দ্য সিম্পসনসের স্রষ্টা ম্যাট গ্রোনিং এর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। এই পরিচয় সূত্র ধরেই ডক্টর ইউনুস দ্য সিম্পসনের একটি পর্বে অতিথি চরিত্র হিসেবে উপস্থিত হন। ইমেইলে ডক্টর ইউনুসকে আমাদের খুব ভালো বন্ধু বা আওয়ার গুড ফ্রেন্ড হিসেবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ এপস্টেইন সিন্ডিকেটের অন্যতম মূল হোতা গিজলাইন ম্যাক্সওয়েলের পরিবারের সাথে ডক্টর ইউনুসের কেবল পেশাদার সম্পর্ক ছিল না, বরং একটি পারিবারিক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান ছিল। এখন প্রশ্ন হলো, ডক্টর ইউনুস কি এপস্টেইনের সেই দ্বীপে গিয়েছেন বা তিনি কি সরাসরি কোনো অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন? এখনো পর্যন্ত অবমুক্ত করা আদালতের নথিপত্রে ডক্টর ইউনুসকে সরাসরি কোনো যৌন নির্যাতন বা অপরাধের সঙ্গে যুক্ত করে উল্লেখ করা হয়নি। কিন্তু আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষণে গিলটি বাই অ্যাসোসিয়েশনস বা সঙ্গ দোষের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডক্টর ইউনুস ক্লিনটন ফাউন্ডেশন এবং ক্লিনটন দম্পতির অত্যন্ত ঘনিষ্ঠ। আর বিল ক্লিনটন যে এপস্টেইনের প্রাইভেট জেট বহুবার ব্যবহার করেছেন এবং সেই দ্বীপে গিয়েছেন তা এখন প্রমাণিত সত্য। বিল ক্লিনটন, ইজাবেল ম্যাক্সওয়েল এবং আল সেকেলের মতো ব্যক্তিত্বদের সাথে ডক্টর ইউনুসের ঘনিষ্ঠতা প্রমাণ করে যে তিনি সেই একই এলিট সার্কেল বা এই বিশেষ সার্কেলের সঙ্গে শুধু সম্পর্কিত নন, এই সার্কেলে তিনি বিচরণ করতেন এবং যারা মনে করে সাধারণ আইন এবং নৈতিকতা তাদের জন্য প্রযোজ্য নয়। ইজাবেল ম্যাক্সওয়েল যখন গ্রামীণ আমেরিকার অ্যাডভাইজার ছিলেন তখন এটি স্পষ্ট যে এপস্টেইন চক্রের সাথে ডক্টর ইউনুসের একটি পরোক্ষ কিন্তু শক্তিশালী যোগাযোগ ছিল। গ্রামীণ জামিলের সৌদি বোর্ড মেম্বার মোহাম্মদ আব্দুল লতিফ জামিলের নাম এপস্টেইনের ব্ল্যাক বুকে পাওয়া গেছে, যা এই নেটওয়ার্কের ব্যাপ্তি কতদূর তা নির্দেশ করছে। বিশ্লেষণের আরেকটি কৌতূহল দিক হলো, এই বিশাল তালিকায় কিন্তু আমেরিকার শত্রু ভাবাপন্ন দেশগুলোর কোনো নেতার নাম নেই, যেমন ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন বা চাইনিজ প্রেসিডেন্ট শি জিনপিং। এদের কারো নাম কিন্তু এপস্টেইনের লগবুকে পাওয়া যায়নি। এমনকি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, তার নামও কিন্তু, যাকে ধরে আনা হলো ভেনেজুয়েলা থেকে উঠিয়ে আনা হলো, তার নামও পর্যন্ত এই সব লগবুকে নেই। এটি প্রমাণ করে যে এই ফাঁদটি তৈরি করা হয়েছিল মূলত পশ্চিমা বিশ্ব বা ফ্রি ওয়ার্ল্ড তথাকথিত গণতান্ত্রিক শক্তিধর দেশগুলো নেতাদের নিয়ন্ত্রণ করার জন্য। যারা আমেরিকার মিত্র বা পশ্চিমা রাজনীতির সাথে জড়িত তাদেরকেই এই জালে জড়ানো হয়েছে। ডক্টর ইউনুস যেহেতু পশ্চিমা বিশ্বের খুবই প্রিয় ভাজন এবং আমেরিকার ডেমোক্র্যাট দলের অত্যন্ত ঘনিষ্ঠ, তাই তার নাম এই সার্কেলে উচ্চারিত হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। পশ্চিমা মিডিয়াগুলো এখন ড্যামেজ কন্ট্রোলে ব্যস্ত। তারা বহু চেষ্টা করছে বিষয়টিকে লঘু করে দেখাতে, কিন্তু সত্য হলো ডক্টর ইউনুস এমন সব মানুষের সাথে ওঠা বসা করছেন যারা মানব ইতিহাসের অন্যতম জঘন্য নারী পাচার, শিশু নির্যাতনকারী এবং বিকৃত যৌনাচারের সাথে জড়িত। জেফ্রি এপস্টেইনের মৃত্যু বা তথাকথিত আত্মহত্যা জেলের ভেতরে, এটা নিয়েও রহস্যের শেষ নেই। যে লোকটির কাছে বিশ্বের রথী মহারথীদের ধ্বংস করার মতো তথ্য প্রমাণ আছে, তাকে কি এত সহজে মরতে দেওয়া হবে নাকি তাকে সরিয়ে দেওয়া হয়েছে? এই প্রশ্নগুলো যখন ঘুরপাক খাচ্ছে তখন ডক্টর ইউনুসের মতো গ্লোবাল আইকনের নাম এই নোংরা পঙ্কিল আবর্তে উঠে আসা তার ভাবমূর্তির জন্য নিঃসন্দেহে বিশাল এক আঘাত। যদিও আইনি ভাষায় তিনি এখনো অভিযুক্ত নন, কিন্তু নৈতিকতার জায়গা থেকে প্রশ্ন আপনাকে তুলতেই হবে। প্রশ্ন ওঠাটা স্বাভাবিক
একজন নোবেল বিজয়ী ব্যক্তি যিনি দারিদ্র বিমোচনের কথা বলেন, তিনি দরিদ্রের ব্যাংকার হিসেবে নিজেকে পরিচয় দেন, শান্তির দূত হিসেবে নিজেকে পরিচয় দেন, তিনি কিভাবে এমন মানুষদের খুব ভালো বন্ধু হতে পারেন যারা শিশুদের নির্যাতন করে, শিশুদের পণ্য হিসেবে ব্যবহার করে এবং শিশু নির্যাতন করে সেই সব ভিডিও ধারণ করে এবং বিকৃত যৌনাচারে লিপ্ত থাকে। ক্লিন্টন ফাউন্ডেশনের ইভেন্টগুলোতে তার নিয়মিত উপস্থিতি এবং ম্যাক্সওয়েল পরিবারের সাথে তার পেশাদার সম্পর্ক প্রমাণ করে যে তিনি অজান্তেই হোক বা জেনে শুনেই হোক একটি বিষাক্ত বলয়ের অংশ ছিলেন। অ্যাবসেন্ট ফাইলস আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমরা যে বিশ্ব ব্যবস্থায় বসবাস করছি তা কতটা ভঙ্গুর এবং মিথ্যাচারের উপর প্রতিষ্ঠিত। যাদের আমরা টিভিতে দেখে হাততালি দেই, যাদের জ্ঞান গর্ভ ভাষণ শুনে মুগ্ধ হই, যাদেরকে ক্ষমতা দিয়ে আমরা মনে করি আমরা উদ্ধার হয়ে গেছি, তাদের ব্যক্তিগত জীবন কতটা অন্ধকারাচ্ছন্ন হতে পারে তা সাধারণ মানুষের কল্পনার বাইরে। ডক্টর ইউনূস হয়তো সরাসরি কোনো অপরাধে যুক্ত ছিলেন না, মানে এখনো পর্যন্ত সে প্রমাণটা পায়নি, এমনটা তর্কের খাতিরে ধরে নেওয়া যেতে পারে, কিন্তু তার বন্ধুরা, তার উপদেষ্টারা এবং তার পৃষ্ঠপোষকরা যে এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িত তা আজ দিবালোকের মতো স্পষ্ট। সঙ্গত কারণে প্রশ্ন জাগে, এই বৈশ্বিক মাফিয়া চক্রের সাথে সখ্যতা বজায় রেখে তিনি কি তার নৈতিক অবস্থান ধরে রাখতে পেরেছেন, নাকি তিনিও এই বিশাল ভয়ঙ্কর চক্রের সঙ্গে যুক্ত, তাকে ব্যবহার করা হয়েছে পশ্চিমা স্বার্থ হাসিলের জন্য? এই প্রশ্নের উত্তর হয়তো এখনই মিলবে না, তবে ইতিহাসের পাতায় এই কলঙ্কিত অধ্যায়ের সাথে তার নাম যে কোনো না কোনো ভাবে জড়িয়ে আছে তা অস্বীকার করার কোনো কারণ নেই। আমার মনে হয় এটা নিয়ে আরো জল ঘোলা হবে এবং আবারও আপনাদের সামনে এটা নিয়ে কথা বলবো আমরা কোনো এক সময়। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে অন্তর্বর্তী সরকার ব্যস্ত ছলে বলে কৌশলে হ্যাকে জেতাতে। অন্যদিকে সরকার দুই মিত্র বিএনপি ও জামাত ব্যস্ত কথা আর মাঠের মল্লযুদ্ধে। আবার নির্বাচনী যুদ্ধে দলটি না থাকতে পারলেও ভোটের মাঠে বেশ প্রাসঙ্গিক হয়ে আছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ভোটাররা। বিশেষ করে বিএনপি এবং জামাতে ইসলামী বর্তমানে আওয়ামী লীগের এই এতিম বা অভিভাবকহীন ভোট ব্যাংকে নিজেদের পক্ষে টানার জন্য একটি অদৃশ্য কিন্তু তীব্র প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। অবশ্য দলটির শীর্ষ পর্যায় থেকে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য নিজেদের কর্মী সমর্থকদের বার্তা দিচ্ছে। প্রশ্ন হলো, নির্বাচনের আগে কি শেখ হাসিনা বা আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো কর্মসূচি দেওয়া হবে? সূত্রগুলো বলছে, বাংলাদেশের নির্বাচনে দলটির কৌশল ঠিক করতে 4 ফেব্রুয়ারি দলের 9 জন নেতার সাথে বৈঠক করবেন শেখ হাসিনা। তবে দলটি 12 ফেব্রুয়ারি নির্বাচনে কি করবে সেটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মার্কিন যুক্তরাষ্ট্র সফর থেকে ফেরার পর। সূত্রগুলো বলছে, জয়শঙ্করের সফরের পরই শেখ হাসিনা ইস্যুতে এমন কিছু সিদ্ধান্ত আসতে পারে যেগুলো বেশ চমক হিসেবে দেখা যাবে। এর মধ্যে আজ 2 ফেব্রুয়ারি বিকেলে কলকাতায় এক প্রকাশনা উৎসবে বক্তব্য দিবেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। এর মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথমবারের মতো সরাসরি রাজনৈতিক কর্মসূচিতে উপস্থিত হওয়ার ঘোষণা দিয়েছেন জয়। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের ঘোষণা দিলেও দেশটির প্রাচীনতম দল আওয়ামী লীগকে এই প্রক্রিয়া থেকে বাইরে রাখা হয়েছে। সন্ত্রাস বিরোধী আইনের অধীনে দলটির রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করার ফলে তারা এবারের নির্বাচনে অংশ নিতে পারছে না। দেশীয় ও আন্তর্জাতিক নানা মহল থেকে এ নিয়ে উদ্বেগ জানালেও অন্তর্বর্তী সরকার আপাতত নিজেদের সিদ্ধান্তে অটল। অনেকে মনে করেন, আওয়ামী লীগের মতো একটি বিশাল জনভিত্তি সম্পন্ন দলকে বাইরে রেখে একটি অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য যেমন চ্যালেঞ্জের, তেমনি বিরোধী শিবিরের দলগুলোর জন্য এটি এক বিশাল সুযোগের দুয়ার খুলে দিয়েছে। বিশেষ করে বিএনপি এবং জামাত ইসলামী বর্তমানে আওয়ামী লীগের ভোট ব্যাংকে নিজেদের পক্ষে টানার জন্য উঠে পড়ে লেগেছে। কয়েকদিন আগেও যাদের মুখে আওয়ামী লীগ বিরোধিতার জয়গান ছিল, তারা এখন আওয়ামী লীগের সাপোর্টারদের অভয় দিচ্ছেন। 2024 সালের 5 আগস্টের পর থেকে দলটির অধিকাংশ নেতা হয় কারাবন্দী নয়তো আত্মগোপনে রয়েছেন। আর সভানেত্রী শেখ হাসিনা দিল্লি থেকে দলের রাজনৈতিক নিয়ন্ত্রণ নিজের হাতে রেখেছেন। কয়েকদিন আগে দৈনিক প্রথম আলোতে প্রকাশিত এক খবরে বলা হয়, গত 21 জানুয়ারি যুক্তরাজ্যের আওয়ামী লীগের একটি উচ্চ পর্যায়ের
প্রতিনিধির দল দিল্লিতে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন। সেই খবরে বলা হয়, শেখ হাসিনা যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের জানিয়েছেন বর্তমান অন্তর্বর্তী সরকার তাকে দেশে ফিরতে বাধা দিচ্ছে এবং তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখছেন। এই বৈঠকে তিনি সুস্পষ্ট কিছু নির্দেশনা দিয়েছেন, যার মূল লক্ষ্য হলো 12 ফেব্রুয়ারি নির্বাচনী ব্যবস্থাকে চ্যালেঞ্জ করা। তবে সেই নির্দেশনাগুলো কি তা প্রথম আলোর ওই খবরে তুলে ধরা হয়নি। দিল্লির একাধিক সূত্রে আমরা নিশ্চিত হতে পেরেছি, আওয়ামী লীগের 9 নেতাকে দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা। আগামী 4 ফেব্রুয়ারি তাদের সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এই বৈঠকে থাকবেন। এই 9 নেতা 2 ফেব্রুয়ারি কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিবেন। সূত্রগুলো বলছে, 12 ফেব্রুয়ারি নির্বাচন উপলক্ষে বাংলাদেশে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে করণীয় কি হবে তা নিয়ে বৈঠকে আলোচনা হবে। নির্বাচনের তফসিল ঘোষণার আগে শেখ হাসিনা একাধিক বিদেশি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার কথা এবং আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু সরকার আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দেয়। এরই মধ্যে শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে অডিও বার্তায় ভোট বর্জনের বার্তা দিয়েছেন। আওয়ামী লীগের পক্ষ থেকে অনলাইনে নো ভোট নো ভোট ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছে। দলটির একাধিক সূত্র বলছে, দলের হাই কমান্ড থেকে এমন বার্তা পেলেও বাংলাদেশের তৃণমূল পর্যায়ে পরিস্থিতি অনেক ভিন্ন। দেশে থাকা অনেক নেতাকর্মী সহ সংখ্যালঘু অনেক ভোটারকে আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে। সেক্ষেত্রে তারা যদি ভোট দিতে কেন্দ্রে না যায়, তাহলে নির্বাচন পরবর্তী সময় তাদের উপর জুলুম নির্যাতন হতে পারে। এই মুহূর্তে আওয়ামী লীগের ভোটারদের কনভিন্স করতে বিএনপি এবং জামাত দুই দলই আদা জল খেয়ে নেমেছে। সে কারণে ঘোষণা দিয়ে ভোট কেন্দ্রে অনুপস্থিত থাকা অনেক আওয়ামী লীগ সমর্থকদের পক্ষে প্রায় অসম্ভব হতে পারে। আবার আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিতে না গেলে না ভোটের পক্ষে রায় কম পড়তে পারে, এমন আশঙ্কাও আছে দলটির ভিতরে। আওয়ামী লীগের সূত্রগুলো বলছে, দলের নেতারা 4 ফেব্রুয়ারি বৈঠকে বিষয়টি শেখ হাসিনার সাথে আলোচনা করবেন। সেক্ষেত্রে ভোট কেন্দ্রে যেতে বাধ্য হওয়া নেতাকর্মী ও সমর্থকদের কৌশল কি হবে সেটিও ঠিক করা হবে দলটির পক্ষ থেকে। দিল্লির একাধিক সূত্র বলছে, শেখ হাসিনার 4 ফেব্রুয়ারি বৈঠক করলেও চূড়ান্ত সিদ্ধান্ত আসতে আরো 2-1 দিন সময় লাগতে পারে। 4 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এটি হবে ট্রাম্প প্রশাসনের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে তার প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। এই সফরের আনুষ্ঠানিক মূল এজেন্ডা হলো ক্রিটিক্যাল মিনারেলস মিনিস্ট্রিয়াল বা গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ বিষয়ক বৈঠক। তবে এর আড়ালে বাংলাদেশের রাজনৈতিক সংকট হবে অন্যতম প্রধান আলোচনার বিষয়। জয়শঙ্কর ওয়াশিংটনে মার্কো রুবিওর কাছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড এবং 12 ফেব্রুয়ারি নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে ভারতের উদ্বেগের কথা তুলে ধরতে পারেন, এমন ইঙ্গিত পাওয়া গেছে দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত এবং ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের সাথে এস জয়শঙ্করের বৈঠকের পর। গত 29 জানুয়ারি নয়াদিল্লিতে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক পরবর্তী টুইট এবং বিবরণে প্রতিরক্ষা, বাণিজ্য এবং খনিজ সম্পদের কথা উল্লেখ থাকলেও কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা এবং বিশেষ করে বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে সেখানে বিস্তারিত আলাপ হয়েছে। জয়শঙ্কর সার্জিও গোরকে এই বার্তা দিয়েছেন, বাংলাদেশের চরমপন্থী শক্তির উত্থান ঠেকাতে একটি স্থিতিশীল গণতান্ত্রিক প্রক্রিয়া প্রয়োজন, যেখানে সকল পক্ষের অবস্থান নিশ্চিত হয়। ট্রাম্প প্রশাসনের সংখ্যালঘু সুরক্ষার প্রতি আগ্রহ এবং বাংলাদেশে হিন্দুদের উপর কথিত হামলার বিষয়গুলো এই আলোচনায় স্থান পেয়েছে। সূত্রগুলো বলছে, জয়শঙ্কর ভারতে ফেরার পর শেখ হাসিনা ইস্যুতে এমন কিছু সিদ্ধান্ত নিতে দেখা যেতে পারে যেগুলো গত 18 মাসে দেখা যায়নি। সংশ্লিষ্টদের ধারণা, যুক্তরাষ্ট্র ভারতের সমীকরণ এক বিন্দুতে পৌঁছালে শেখ হাসিনা প্রথমবারের মতো প্রেসের মুখোমুখি হতে পারেন। যদি 12 ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন হয়, তাহলে সেটি হয়তো নির্বাচনের পরপরই হতে পারে। পাশাপাশি ভারতে থাকা আওয়ামী লীগের নেতাদের বাংলাদেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হওয়ার নির্দেশনাও দেওয়া হতে পারে। এরই মধ্যে প্রথমবারের মতো সরাসরি রাজনৈতিক কর্মসূচিতে উপস্থিত হওয়ার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। ভারতের কলকাতায় সত্যজিৎ রায় মিলনায়তনে সোমবার বিকেল 4:30টায় একটি বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। সাবেক সংসদ সদস্য স্বপন দাশগুপ্তের সঞ্চালনায় সোমবার
যে অনুষ্ঠানে জয়ের বক্তব্য দেওয়ার কথা রয়েছে সেখানে ভারতের একাধিক রাজনৈতিক নেতাও অংশ নেবেন বলে আয়োজকরা জানিয়েছেন। 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় উপস্থিতি থাকলেও আওয়ামী লীগের কর্মসূচিতে সজীব ওয়াজেদকে সেভাবে দেখা যায়নি। আন্দোলনের মুখে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এর মধ্যে ভারতে আশ্রয় নিয়ে দেশের রাজনীতির মাঠে অনুপস্থিত। গত হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও। অবস্থায় লন্ডনে নির্বাসিত জীবনের ইতি টেনে দৃশ্যপটে খালেদা জিয়ার ছেলে তারেক রহমান হাজির হলেও আওয়ামী লীগের পক্ষ থেকে এমন কাউকে এখনো দেখা যায়নি। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক গণমাধ্যমের বেশ কয়েকটি সাক্ষাৎকারে দলের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ খণ্ডন করে ইতিমধ্যে আওয়ামী লীগের মুখপাত্র হয়ে উঠেছেন সজীব ওয়াজেদ জয়। জল্পনা কল্পনা রয়েছে আগামী দিনের আওয়ামী লীগের ভার শেখ হাসিনা ছেলের কাঁধেই দিতে যাচ্ছেন। সেটি হতে পারে প্রকাশ্য কোনো সংবাদ সম্মেলনের মাধ্যমে, তবে সবকিছু নির্ভর করছে অনেক যদি ও কিন্তুর উপরে। বিশেষ করে আন্তর্জাতিক শক্তিগুলোর নানা সমীকরণ কতটা দ্রুত এক বিন্দুতে পৌঁছাতে পারে তার উপর। সেটি হলে খুব শিগগিরই বেশ কিছু নাটকীয়তা অপেক্ষা করছে বাংলাদেশের রাজনীতিতে। এখন এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।